So welcome to the class. So today is our first class, and our topic is intercorporate acquisition and investment in other entities. So, what is the objective of today's lecture? Uh, to teach you about the basic concept of intercorporate acquisition and investment in other entities. So, আমরা জানি বর্তমান এই বিজনেস এর দুনিয়ায় অবশ্যই দেখা যায় একটা বিজনেস আরেকটা বিজনেসের সাথে কম্বাইন হয়ে ব্যবসা করছে। তো এটাকে আমরা বিজনেস কম্বিনেশনও বলে থাকি। তাহলে এই বিজনেস কম্বিনেশনের বিভিন্ন পর্যায়গুলো কিভাবে শুরু হয়েছিল, কেনই একটা কোম্পানি আরেকটা কোম্পানির একসাথে হয়ে কাজ করছে, এই ধরনের আহ, বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব। তো আমি আপনাদের সাথে একটু স্ক্রিনটা শেয়ার করছি, যে আমাদের স্লাইডটা শেয়ার করছি। তো আপনারা অলরেডি আমাদের ব্লেন্ডেড লার্নিং সেন্টার থেকে আমার বই এবং স্লাইড গুলো পেয়ে গেছেন। সো আমরা সেটা ফলো করব, প্লাস আমি এখানে আলোচনা করব এখন। তো আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার, বুঝতে পারছি। Okay. So this is our first chapter, জি স্যার। as I said earlier, that is intercorporate acquisition and investment in other entities. So our first objective of this chapter is to understand and explain different method of business expansion, the type of organizational structure, and the types of acquisition. So এই যে বিজনেসটা এক্সপান্ড করার জন্য, বড় করার জন্য আহ, কিভাবে মেথড মানুষ তৈরি করলো আস্তে আস্তে, এবং এটার মাধ্যমে অর্গানাইজেশনাল স্ট্রাকচারে কি কি পরিবর্তন আসলো, এবং এই যে অ্যাকুইজিশন করা হয় একটা কোম্পানি আরেকটা কোম্পানির সাথে, যে অ্যাকুইজিশন হয় সেটার বিভিন্ন টাইপের রয়েছে, সেগুলো আমরা দেখতে পাবো। তো আমরা প্রথমে যদি দেখি, ফার্স্ট যে কন্টেন্টটা আমরা দেখবো সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ কমপ্লেক্স বিজনেস স্ট্রাকচার। যে দিন দিন কিন্তু বিজনেস গুলো বড় হচ্ছে, কিন্তু এটা কিন্তু সিচুয়েশনটা কমপ্লেক্স হচ্ছে। তাহলে আহ আমরা যদি প্রথমে দেখি এটার কারণগুলো কি কি, এই রিজন ফর এন্টারপ্রাইজ এক্সপানশন কেন। তো এক নম্বর কারণ হতে পারে কি, সাইজ অফ অ্যান অ্যালাউন্স ইকোনমিজ অফ স্কেল। তো অবশ্যই যখন একটা কোম্পানির সাইজ বড় হয়, সেটার মাধ্যমে অবশ্যই একটা ইকোনমিক ফ্যাক্টর কাজ করে। এরপরে আহ, যখন আরেকটা কারণ বলছে কি, নিউ আর্নিং পটেনশিয়াল। তো অবশ্যই বিজনেস যত বড় হবে, তার আর্নিং পটেনশিয়াল দিন দিন বৃদ্ধি পাবে। থার্ড যে পয়েন্টটা বলেছে, আর্নিং স্ট্যাবিলিটি থ্রু ডাইভার্সিফিকেশন। তো যখন আমি একটা বিজনেস শুরু করেছি, আমার একটা বিজনেস বড় হয়ে গেল, তো এখন বড় বিজনেসের কিন্তু সুবিধা বেশি। সে তখন কি করতে পারে, বিজনেসটাকে ডাইভার্সিফাই করতে পারে। যে আমি হয়তো মূলত ইলেকট্রনিক বিজনেস করতাম, যে আমি হয়তো টিভি সেল করতাম, কিন্তু এখন মনে হলো না, আমি তো আসলে আরেকটু ডাইভার্সিফাই করতে পারি। আমি তো একটু রেফ্রিজারেটর আনতে পারি, আমি তো আহ হয়তো মোবাইল ফোন আনতে পারি, আমি তো আরো ডাইভার্সিটি করতে পারি। লোকজন আমাদের ব্র্যান্ডটাকে পছন্দ করেছে, তাহলে এই ব্র্যান্ডের যদি আরো নতুন নতুন ডাইভার্সিফাই প্রোডাক্ট করতে পারি, তাহলে কিন্তু আর সেই সুযোগটা তখনই সম্ভব যখন বিজনেসটা বড় হবে। এই যে আমরা যদি স্যামসাং এর কথা বলি, স্যামসাং প্রাথমিকভাবে আমরা শুনতাম এটা একটা ফ্রিজ ছিল, এরপরে দেখেছি এসি, টিভি, মোবাইল থেকে শুরু করে সবকিছুতেই কিন্তু এখন স্যামসাং আছে। আহ এরকম বিজনেস ডাইভার্সিফাই করার সুযোগ থাকে। বা কয়েকটা ইন্ডাস্ট্রিও কিন্তু করতে পারে এক এক রকমের। অনেকে বলতে পারে যে একদিকে সে ইলেকট্রনিক প্রোডাক্টও আছে, আরেকদিকে হয়তো তার বিউটি প্রোডাক্টও আছে, আরেকদিকে হয়তো ওদের ড্রেসের আলাদা টেক্সটাইল আছে। তো এরকম বিভিন্ন ডাইভার্সিফাই করাও কিন্তু আমরা দেখেছি পসিবল। ডাইভার্সিফাই করার মাধ্যমে বিজনেসটাকে কিন্তু
মানে তারাই করতে পারে যখন বিজনেসটা বড় হয়। এরপরে কি বলছে, ম্যানেজমেন্ট রেওয়ার্ড ফর বিগার কোম্পানি সাইজ। তো অবশ্যই টপ ম্যানেজমেন্টের কথা যদি বলি, এই যে আমরা বিভিন্ন ব্যাংক দেখতে পাই, যে এক একটা এমডির বেতন 8 লাখ 10 লাখ টাকা বেতন হয়। আবার নর্মাল কোম্পানিতে কিন্তু যত বড়ই পজিশন হোক না কেন, হয়তো 80 90 হাজার 1 লাখের বেশি বেতন হয় না। তো আহ তো এই জন্য যত কোম্পানির সাইজ যত বড় হবে, ততই কিন্তু ম্যানেজমেন্ট, দ্যাট মিনস যারা বিজনেস পরিচালনা করে, তাদের কিন্তু রিওয়ার্ডের পরিমাণ, স্যালারি বলেন অন্যান্য ইনসেনটিভ বলেন, এগুলোর পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর ফাইনালি আরেকটা কারণ বলছে কি, প্রেস্টিজ অ্যাসোসিয়েটেড উইথ কোম্পানি সাইজ। তো অবশ্যই একটা পর্যায়ে হয়তো তাদের কাছে এটা একটা প্রেস্টিজ হয়ে দাঁড়ায় যে আমার কোম্পানিটা কতটুকু বড়, বা এটা কত মানুষকে রিচ করতে পারছে। কম্পিটিটরদের মধ্যে একটা কম্পিটিশন হয়, তো এটাও একটা তাদের মধ্যে প্রেস্টিজ ইস্যু হিসাবে দাঁড়াতে পারে। তাহলে এইগুলোকে বলা হচ্ছে যে মানুষ যে বিজনেস এন্টারপ্রাইজটাকে এক্সপান্ড করতে চাইলো, তার রিজন গুলো আহ, এখানে আলোচনা করা হয়েছে। কথাগুলো কি বোঝা গিয়েছে? জি স্যার, বুঝতে পেরেছি। জি ওকে। স্যার। সো নেক্সট আমরা যদি দেখি যে এই যে আমরা যখনই বিজনেস এক্সপানশনের কথা বলছি, তখনই আহ, কথা আসে, তার মানে একটা কোম্পানি নিজেদেরকে বড় করার জন্য অনেক সময় কি করে, আরেকটা কোম্পানিকে কিন্তু কিনে ফেলার চিন্তা ভাবনা করে। আর যখনই কিনে ফেলার বিষয়টা আসে, তখনই তাদের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি হয়, যেটাকে বলা হয় প্যারেন্ট সাবসিডিয়ারি রিলেশনশিপ। তো সেটা নিয়ে একটু এখানে আলোচনা করা হয়েছে। সো প্রথমে বলছে কি, এ সাবসিডিয়ারি ইজ এ কর্পোরেশন দ্যাট ইজ কন্ট্রোলড বাই অ্যানাদার কর্পোরেশন রিফার্ড টু অ্যাজ প্যারেন্ট কোম্পানি। তো অবশ্যই যে কোম্পানি কিনছে তাকে আমরা বলবো প্যারেন্ট কোম্পানি, আর যাকে কেনা হচ্ছে তাকে বলবো আমরা সাবসিডিয়ারি কোম্পানি। সাবসিডিয়ারি। যেমন আমরা যদি বলি, এই যে যেমন আমরা দেখতে পাই যে প্রাইম ব্যাংক লিমিটেড আছে, কিন্তু আবার দেখবেন প্রাইম ব্যাংক আই হসপিটাল আছে, বা প্রাইম ব্রোকারেজ আছে, প্রাইম ব্যাংক ব্রোকারেজ আছে, বা ইন্স্যুরেন্স থাকতে পারে, প্রাইম ইন্স্যুরেন্স। সবই কিন্তু আসলে মাদার কোম্পানি বা প্যারেন্ট কোম্পানি কিন্তু একটা। তো অন্য কোম্পানিগুলো ফর্ম হলেও সেই কোম্পানির কন্ট্রোলিং পাওয়ারটা কার? মূলত প্রাইম ব্যাংক লিমিটেডের। তাহলে প্রাইম ব্যাংক হচ্ছে ওই ওদের ওই ছোট ছোট অন্যান্য ওই কোম্পানিগুলোর প্যারেন্ট কোম্পানি। আর এই প্রাইম ব্যাংক আই হসপিটাল, প্রাইম ব্যাংক ব্রোকারেজ, এগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু তাদের সাবসিডিয়ারি কোম্পানি। আচ্ছা। আহ আর এই যে প্যারেন্ট প্যারেন্ট কোম্পানি হওয়ার শর্ত কি? তো অবশ্যই প্যারেন্ট কোম্পানি হওয়ার শর্ত হচ্ছে, এছাড়াও কিন্তু প্যারেন্ট কোম্পানি হওয়া যায়। আমি যেটা বললাম ওটা কিন্তু একই ইন্ডাস্ট্রির আন্ডারে ছিল, একই ইন্ডাস্ট্রির আন্ডারে ছিল, কিন্তু আহ, নতুনও হতে পারে। যে আমি কি করলাম, আমি বাটা কোম্পানি, কিন্তু আমি কি করলাম, আমার হয়তো আমি মূলত শু তৈরি করি, আহ, বা আমি শুধু লেদার রিলেটেড প্রোডাক্ট তৈরি করি, কিন্তু আমি এখন চাচ্ছি একটু ডাইভার্সিফাই আনতে। আমি একটু রেক্সিন রেক্সিনের প্রোডাক্ট, বা যেটা নন লেদারের বিভিন্ন প্রোডাক্ট হতে পারে, কেটস রিলেটেড বিষয় হতে পারে, এইটার জন্য আমি কি করলাম, আমি আরেকটা কোম্পানি কে আমি কিন্তু কিনে ফেলতে ইনভেস্ট করতে পারি। ধরেন একটা ঢাকা শুজ, এই ঢাকা শুজে আমি কিনে ফেলতে পারি। ঢাকা শুজ হয়তো ফোকাস পয়েন্ট হচ্ছে কেটস বা নন লেদার প্রোডাক্ট গুলোকে বেশি ফোকাস করে। আমরা কি করছি, আমি ঢাকা শুজকে কিনে ফেলছি। কিন্তু কিনে ফেলার কারণে কি হচ্ছে, সে আমার একটা সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে, বাট তার কাছ থেকে কিন্তু হয়তো আমি আমার প্রোডাক্ট গুলো, তার প্রোডাক্ট গুলো এখন আমি আমার নামে চালাতে পারি। অনেক ক্ষেত্রে আবার নাও হতে পারে। অনেক ক্ষেত্রে আবার কি হতে পারে, প্রত্যেকে নিজেরা ইন্ডিভিজুয়ালি তাদের নামেই, তাদের ব্র্যান্ডেই প্রোডাক্ট বিক্রি করবে, কিন্তু মালিকানা হবে প্রথম কোম্পানির বা বাটা কোম্পানি। আপনারা যদি দেখেন, বাটাতে যদি যান, বাটা বাটা নামেও যেমন জুতা আছে, বাটা ছাড়াও বিভিন্ন নামের ওদের আরো কিছু ব্র্যান্ড দেখতে পাই না আমরা? হাস পাপিস আছে, তারপরে আরো আরো কিছু আছে, সবগুলো নাম হয়তো খেয়াল নাই।
বা ব্যাগ, ওরা ব্যাগ তৈরি করে, লেডিস ব্যাগ। সো এক একটার কিন্তু ব্র্যান্ডের নাম এক একটা দেওয়া। তো এটা হতেই পারে যে এদের নিজেদের মধ্যে আসলে তারা সাবসিডিয়ারি কোম্পানি আছে যারা ওই নামে চলছে, কিন্তু আসলে প্যারেন্ট কোম্পানি হচ্ছে বাটা। তো এরকম হতে পারে। সো তবে প্যারেন্ট সাবসিডিয়ারির মধ্যে খেয়াল রাখতে হবে, প্যারেন্ট কোম্পানিরও নিজস্ব কি থাকবে, সেপারেট লিগ্যাল এন্টিটি থাকবে, সাবসিডিয়ারিরও সেপারেট লিগ্যাল এন্টিটি থাকবে, মানে নিজস্ব সত্তা থাকবে। আমরা যদি অন্য একটা উদাহরণ দিই আরো ভালো আপনারা বুঝতে পারবেন। যে ধরেন, যেটা আমরা পরবর্তীতে আরো আলোচনা আছে, আমরা ধরেন এ কোম্পানি আর বি কোম্পানি। তাহলে এ কোম্পানি কি করলো, বি কোম্পানির, আচ্ছা, তার আগে একটা বিষয় ছিল কিন্তু, যে কখন আমি প্যারেন্ট কোম্পানি হতে পারবো। এই যে মাঝখানে যে অরেঞ্জ কালার যে পয়েন্টটা দেওয়া আছে, বুলেট পয়েন্ট, যে কন্ট্রোল ইজ ইউজুয়ালি থ্রু মেজরিটি ওনারশিপ অফ ইটস কমন স্টক। যে যখন একটা কোম্পানির 50% বেশি 50% শেয়ার বা ইকুইটি বা কমন স্টকের 50% উপরে যদি কোনো কোম্পানি কিনে ফেলে, তাহলে সেই কোম্পানিকে ওই দ্বিতীয় কোম্পানির প্যারেন্ট কোম্পানি হিসাবে বলা হবে। তখনই সে ডিসিশন মেকিং এর পাওয়ারটা পেয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি আমরা? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। ওকে। সো তবে তাহলে এ কোম্পানি যদি বি কোম্পানির 50% হোক, 80% হোক, 100% হোক শেয়ার যদি কিনে নেয়, তাহলে সে হয়ে যাবে, এ কোম্পানি হয়ে যাবে প্যারেন্ট কোম্পানি, আর বি কোম্পানি হয়ে যাবে সাবসিডিয়ারি কোম্পানি। কিন্তু মনে রাখতে হবে, প্যারেন্ট সাবসিডিয়ারির যে যে কম্বিনেশনটা হয়, সেখানে কিন্তু অবশ্যই দুইটা কোম্পানি বাজারে এক্সিস্ট থাকবে। যেমন আমরা আমাদের রিসেন্ট উদাহরণ যদি বলি, রবি এয়ারটেল। ঠিক আছে, জি স্যার। এয়ারটেলের কে কিন্তু রবি কিনে ফেলেছে, ফেলেছে না? জি স্যার। হ্যাঁ, কিন্তু এখনো কিন্তু রবি নামে আহ, আহ, চলছে। আবার এয়ারটেলও কিন্তু বাজারে চলছে এয়ারটেলের নামে। কিন্তু এয়ারটেলের ডিসিশন মেকিং এর পাওয়ার কিন্তু রবির হাতে। তো এইটাকে বলা হচ্ছে প্যারেন্ট সাবসিডিয়ারি রিলেশনশিপ। যে ওদের, ওরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল একটা কোম্পানি, বাজারে তারা নিজের নামেও থাকতে পারে, কিন্তু যে কোনো একটা কোম্পানির ডিসিশন মেকিং এর পাওয়ার প্যারেন্ট কোম্পানির হাতে থাকবে। ওকে। আচ্ছা, এবার একটু অন্য অন্য বিষয়ে বলা হচ্ছে, যে ইথিক্যাল কনসিডারেশন। যে যখনই আমরা আহ এই অ্যাকাউন্টিং রিপোর্টের কথা বলি, এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি আমরা, সো এই রিপোর্ট গুলো তো কি, কাগজ কাগজের উপরে প্রিন্ট করা বা লেখা কিছু রিপোর্ট। তাহলে এই এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো, এই রিপোর্ট গুলো কতটুকু অথেন্টিক, কতটুকু সত্য, এটা কিন্তু অনেক সময় আহ বোঝা মুশকিল হয়ে থাকে। তো এই জন্য অ্যাকাউন্টিং এর একটা বড় বিষয় কিন্তু ইথিক্যাল ইস্যুটা, যে আমাদেরকে অবশ্যই ইথিক্স মেনটেন করতে হবে। সো যেটা অবশ্য আমাদের দেশে বা বিশ্বের বিভিন্ন দেশে এরকম বহু সমস্যা দেখা যায়, যে নিজেদের স্বার্থের জন্য অনেক ব্যবসা তাদের এই ফাইন্যান্সিয়াল রিপোর্ট গুলোকে কি করে, ম্যানিপুলেট করে ফেলে। সো এখানে কিছু সেই বিষয়ে আলোচনা হয়েছে। সো আমরা যদি দেখি, ম্যানিপুলেশন অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, যে কি বলছে, দ্য ইউজ অফ সাবসিডিয়ারিজ অর আদার এন্টিটিস টু বড়ো মানি উইদাউট রিপোর্টিং ডেট অন দেয়ার ব্যালেন্স শিট। তো অনেক সময় কি করা হচ্ছে, যে সাবসিডিয়ারি থেকে বা অন্য কোম্পানি থেকে টাকা আসলে ধার নিয়েছি, কিন্তু এটা আসলে আমি ব্যালেন্স শিটে শো করলাম না। কিন্তু অবশ্যই এটা কিন্তু অনৈতিক একটা ইস্যু। আমি যেটাই ঘটুক না কেন, সেটা কিন্তু আমাদের দেখানোর বিষয় থাকছে। তো এই ম্যানিপুলেশন করার নিশ্চয়ই ইথিক্স এর বাইরে হয়ে যাচ্ছে। এরপরে বলতেছে কি, ইউজিং স্পেশাল এন্টিটিস টু ম্যানিপুলেট প্রফিট। তো অনেক সময় আহ কি করি, আমরা জোর করে হয়তো কিছু আইটেম ক্রিয়েট করা, বা কোনো আমাদের একটা কোম্পানি আসলে ফিকটিশাস কোনো এন্টিটি ক্রিয়েট করে আমি কি করতে চাচ্ছি, আমার প্রফিট ম্যানিপুলেট করার চেষ্টা করতে পারি।
আর ম্যানিপুলেশন অফ অ্যাকাউন্টিং ফর মার্জার এন্ড অ্যাকুইজিশন। সো এই যে আমরা কম্বিনেশনের কথা বলছি, এক বিজনেস আরেক বিজনেসকে কিনে ফেলার কথা বলছি, তো এই রিলেটেড বিষয়ে অনেক সময় ম্যানিপুলেশন করা সম্ভব। পুলিং অফ ইন্টারেস্ট অ্যালাউড ফর ম্যানিপুলেশন, কারণ অনেক সময় বিভিন্ন যে মেথড আছে এইগুলো রেকর্ড করার, এই মেথডের কারণেও আমাদের অনেক সময় ম্যানিপুলেশন করার সুযোগ হয়ে যায়। তো যদিও এফএএসবি, যেটা এফএএসবি কে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, এটা কিন্তু জানার কথা যে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, যে অ্যাকাউন্টিং এর যে স্ট্যান্ডার্ড গুলো যে অথরিটি ক্রিয়েট করে তার নাম হচ্ছে এফএএসবি। তাহলে এই এফএএসবি কিন্তু এই সমস্যাগুলোর মডিফাইড সমাধান অলরেডি দিয়েছে, কিন্তু অনেক সময় অনেক কোম্পানি এগুলো হয়তো ঠিক মতো ফলো করে না। সো এই হচ্ছে আমাদের ইথিক্যাল কনসিডারেশন। আচ্ছা, নেক্সট পয়েন্ট যেটা আলোচনা করা হয়েছে, এই যে আমরা এক্সপানশনের কথা বলছি, বিজনেসটাকে বড় করার কথা বলছি, তাহলে বিজনেসকে এই এক্সপান্ড করার উপায় কয়টা হতে পারে, টাইপস কয়টা আছে? তো এখানে দুটো টাইপস এর কথা বলা হয়েছে, ইন্টারনাল এক্সপানশন এবং এক্সটার্নাল এক্সপানশন। তো ইন্টারনাল এক্সপানশনটা কি? যে এই যে আমরা প্যারেন্ট সাবসিডিয়ারি বললাম, কিন্তু ধরেন বি কোম্পানির এই যে বিভি দেখতে পাচ্ছেন, বিভি অফ নেট অ্যাসেট দেখতে জি পাচ্ছেন স্যার। আপনারা? বিভি মানে বলতে পারেন কেউ? হোয়াট ইজ বিভি? হ্যাঁ, না স্যার, বলতে পারছি না। বুক ভ্যালু। বিভি মানে ও আচ্ছা, ফেয়ার ভ্যালু স্যার। বুক ফেয়ার ভ্যালু। ভ্যালু। না, ফেয়ার ভ্যালু আলাদা জিনিস। ফেয়ার ভ্যালু মানে বাজার মূল্য, আর এটা আচ্ছা হচ্ছে আচ্ছা বুক ভ্যালু, মানে আচ্ছা স্যার। বই বই মূল্য, বুক জি স্যার। বুকিশ ভ্যালু। আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে ভ্যালু থাকে সেটার নাম হচ্ছে বুক ভ্যালু। ঠিক আছে? এখন অবশ্যই একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানিকে কিনে, সেই কোম্পানির বুক ভ্যালু অফ নেট অ্যাসেট। হ্যাঁ, এখন আরেকটা কিন্তু কোশ্চেন চলে আসলো, নেট অ্যাসেটটা কি? কেউ যে বলতে পারেন নেট, হোয়াট ইজ নেট অ্যাসেট? স্যার, আফটার ট্যাক্স অ্যাসেট মেবি। শুনতে পাইনি, একটু আরেকবার বলবেন? আফটার ট্যাক্স অ্যাসেট। নো। আর কেউ? নেট অ্যাসেট কাকে বলে? একটু অন্য কেউ শেয়ার করেন। সুজন, নেট অ্যাসেট কি জানেন? জাহিদ, মেহবুবা, নেহা? স্যার, সকল দায় বাদ দেওয়ার পর যা থাকে। হ্যাঁ, এক্স্যাক্টলি। একটা বিজনেসের যে টোটাল অ্যাসেট আছে, সেই অ্যাসেট থেকে লাইবিলিটি গুলো বাদ দিলে যেটা থাকে সেটাকে বলা হয় নেট অ্যাসেট। তাহলে নেট অ্যাসেট কি একটু লিখে রাখেন তো খাতায়। তো নেট অ্যাসেট ইকুয়াল টু টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লাইবিলিটি। একটু কষ্ট করে লিখে ফেলেন, শেষ হলে আমাকে জানান। তো নেট জি অ্যাসেট স্যার। ইকুয়াল টু টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লাইবিলিটি। আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন জানি না? জি স্যার। কি বলেন তো অ্যাকাউন্টিং ইকুয়েশন? অ্যাকাউন্টিং, equal to L plus হ্যাঁ, OE. এ ইকুয়াল হ্যাঁ টু হ্যাঁ এল প্লাস ও ই, অ্যাসেট ইকুয়ালস টু লাইবিলিটিস প্লাস ওনার ইকুইটি, নাকি? তো ইকুইটি। এই জি যে স্যার। ইকুয়েশন, এই ইকুয়েশনের আমার যদি অ্যাসেট হয় 10 টাকা, ধরেন লাইবিলিটি 3 টাকা, আর তাহলে ইকুইটি হচ্ছে 7 টাকা, নাকি? এই তো অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। তাহলে নেট অ্যাসেট বলতে বোঝানো হচ্ছে টোটাল অ্যাসেট কত, 10 টাকা ছিল, আর লাইবিলিটি ছিল কত, 3 টাকা। তাহলে এই 10 - 3, 10 - 3 অ্যাসেট মাইনাস লাইবিলিটি, এটা ইকুয়াল টুই হচ্ছে নেট অ্যাসেট। কিন্তু আমি যদি বলি ওই ইকুয়েশন থেকে অ্যাসেট মাইনাস লাইবিলিটি করলে কি থাকে, অ্যাকাউন্টিং ইকুয়েশনের কথা যদি চিন্তা করি, অ্যাসেট থেকে লাইবিলিটি বাদ দিলে কি পাওয়া যাবে?
ownership cost. ওনার্স ইকুইটি। তার মানে ওনার্স ইকুইটি আর নেট অ্যাসেট এই দুইটা কিন্তু সেম জিনিস। তো এটা কিন্তু একটু অনেকেই আমরা জানতাম না ঠিক মতো, এটা একটু খাতায় লিখে রাখেন যে নেট অ্যাসেট আর ইকুইটি এই দুইটা কিন্তু সেম জিনিস। আর সেটা কিভাবে বের করতে হয়? অ্যাসেট মাইনাস লাইবিলিটি। একটু খাতায় লিখে রাখেন, বিষয়টা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা আমাদের পুরো কোর্সে কাজে লাগবে। আর সবাই আমরা অল্প মানুষ আছি, রেসপন্স সবাই একসাথে করলেও কোনো সমস্যা নাই, বেশি নয়েজ হবে না, ঠিক আছে? কিন্তু একটু রিপ্লাই করেন, হ্যাঁ? জি স্যার। ওকে, জি সো স্যার, লেখা আছে। এখানে যেটা বলছে ইন্টারনাল এক্সপানশন তখনই বলছে যখন একটা কোম্পানি যে ইনভেস্টমেন্ট করবে, প্যারেন্ট কোম্পানি তো আরেকটা কোম্পানির কিনে ফেলবে, ইনভেস্ট করবে। তো এই ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা যদি বুক ভ্যালু অফ নেট অ্যাসেট হয়, তার মানে একেবারে বই মূল্য, আমাদের স্টেটমেন্টে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ওই কোম্পানির যে মূল্য, যে ওই যে আমরা দেখলাম কি 10 - 3, তার মানে 7 টাকা, এই 7 টাকা দিয়ে যদি আমার কোম্পানিকে কেউ কিনে ফেলে, তাহলে এই এক্সপানশনকে বলা হচ্ছে ইন্টারনাল এক্সপানশন। যে সাধারণত এটা কাদের ক্ষেত্রে হয়? ওই যে একটা নতুন কোম্পানি, কিন্তু আসলে ওখানে মূল অধিকার বা মূল ইনভেস্টমেন্ট হচ্ছে তাদেরই প্যারেন্ট কোম্পানি বা নিজস্ব গ্রুপের একটা কোম্পানির। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি, যে আমি যে কোম্পানিটাকে কিনে ফেলছি সেই কোম্পানিটাকে আহ আমি বুক ভ্যালুতে কিনে ফেলেছি। সো এটাকে বলা হচ্ছে ইন্টারনাল এক্সপানশন। আর এক্সটার্নাল এক্সপানশন কোনটা বলা হচ্ছে? যে অ্যাকুইজিশন প্রাইসটা, এই যে অ্যাকুইজিশন মানে ক্রয় করা, এই অ্যাকুইজিশন প্রাইসটা ইউজুয়ালি ইজ নট দ্য সেম অ্যাজ বুক ভ্যালু অর ক্যারিং ভ্যালু অর ইভেন এফএমভি, মানে কি ফেয়ার মার্কেট ভ্যালু অফ নেট অ্যাসেট। তো বলতে চাচ্ছে কি, যে এক্সটার্নাল এক্সপানশনের যখন আমরা করতে চাবো, তখন দেখব যে একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে কিনছে ঠিকই, কিন্তু সেটা কিন্তু বুক ভ্যালুর, তার আসল যে বর্তমানে যে মূল্য অ্যাকর্ডিং টু দা রিপোর্ট বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক বিবরণীতে তাদের যে এখন বর্তমান বুক ভ্যালু, সেই ভ্যালুতে কিনবে না, ঠিক আছে? এমনকি বর্তমান বাজার মূল্যও হয়তো কিনবে না, তার থেকেও হয়তো বেশি মূল্যে কিনতে পারে, অথবা একদম হতে পারে উল্টা বেশি কম মূল্যে কিনতে পারে। তো এরকম যদি কোনো সিচুয়েশন হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে এক্সটার্নাল এক্সপানশন। যে আমরা বুক ভ্যালু বা ক্যারিং ভ্যালুর বাইরেও আহ, দুইটা কোম্পানির মধ্যে একটা ডিলের মাধ্যমে, হয়তো নেগোসিয়েশনের মাধ্যমে একটা প্রাইস ফিক্সড করে হয়তো কেনা বেচা হচ্ছে, সেটা অবশ্যই বুক ভ্যালুর সমান না বা ফেয়ার ভ্যালুরও সমান না, এর অধিক বা কম হতে পারে। এরকম কোন অ্যাকুইজিশন হলে সেটাকে আমরা বলবো এক্সটার্নাল এক্সপানশন। ক্যারিং ভ্যালুকে? ক্যারিং ভ্যালু আর বুক ভ্যালুকে একই রকমই বলা হয়। ক্যারিং মানে কি, যেটা আমরা ক্যারি করছি, মানে কি জি স্যার। ক্যারি থাকে। বুক ভ্যালু সেটা আর ক্যারিং ভ্যালু মোর অর লেস সেম, হ্যাঁ, এগুলো প্রতিশব্দ স্যার, হিসাবে তাহলে এখানে দুইটা কেন একসাথে দিয়েছে? না, বোঝার জন্য এক একটা এক এক নামে ইউজ হয়। তো এখন আপনাকে আমি শেখালাম বুক ভ্যালু, কিন্তু পরীক্ষার কোশ্চেনে দিলাম ক্যারিং ভ্যালু, আপনি তো কনফিউজ হয়ে যাবেন। আপনাকে তো জানতে হবে যে বুক ভ্যালু আর ক্যারিং ভ্যালুটা কি সেম। সেম জিনিস। হ্যাঁ, এই যে পরেরটাই কিন্তু অর ইউজ করছে, অর যদিও ইয়ে করেছে ইভেন এফএমভি, যে কোনোটাই না, তিনটার কোনোটাই না। আচ্ছা, তো নেক্সট আমরা যে বিষয়টা দেখব, এই যে আমরা বললাম নিউ এন্টিটিস বা নতুন বিজনেস যে তৈরি হতে পারে, সেটা কয় ধরনের হতে পারে। তো প্রথম একটা বলছে সাবসিডিয়ারিজ, একটা বলছে পার্টনারশিপ, একটা বলছে জয়েন্ট ভেঞ্চার, আর কিছু হতে পারে স্পেশাল এন্টিটিস। তো জয়েন্ট ভেঞ্চার তো আপনারা গত যে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর কোর্সে করেছেন মনে হয়, তাই না? জি স্যার।
জয়েন্ট ভেঞ্চারটা এর আগের কোর্সে করেছেন না, জি 407 স্যার, এর কোর্সে? আগের সে হ্যাঁ করেছি। হ্যাঁ। তো আমাদের আহ, এই এই চ্যাপ্টারের বা এইখানকার মূল ফোকাস হবে যে সাবসিডিয়ারিজ বিজনেস, বা যেটাকে বলা হয় মার্জার বা স্ট্যাটিউটারি কনসলিডেশন, এই রিলেটেড ইস্যুগুলো আমরা এখানে বেশি ফোকাস করব। আচ্ছা, সো এই যে আমরা নতুন কোম্পানির সাথে অ্যাটাচ হচ্ছি, এটা কেন মানুষ করতে চায়, যে এই এক্সপানশনের মধ্যে আর কোনো মোটিভেটিং ফ্যাক্টর আছে কিনা, তাহলে সেটাই কিন্তু আমাদের পরে দিয়েছে, যে কি হেল্পস এস্টাবলিশ ক্লিয়ার লাইন্স অফ কন্ট্রোল অ্যান্ড ফ্যাসিলিটেট দ্য ইভালুয়েশন অফ অপারেটিং রেজাল্ট। তো এখানে আহ, অবশ্যই আমাদের কি হচ্ছে, যে আমাদের কন্ট্রোলিং পাওয়ার কতটুকু সেটা বোঝা যাচ্ছে, এবং আমাদের অপারেটিং রেজাল্টে তখন একটা ইমপ্রুভমেন্ট আসবে, কারণ আমার সোর্স অফ ইনকাম কিন্তু তখন বেড়ে যাচ্ছে। সো আমি হচ্ছি প্যারেন্ট কোম্পানি, আমার নিজেরও কিন্তু কিছু বিজনেস আছে। তো সেই বিজনেসের পাশাপাশি আমি কি করছি, আরেকটা কোম্পানি তেও আমি ইনভেস্ট করে রাখছি বা কিনে রাখছি। তাহলে অবশ্যই ওই আরেকটা কোম্পানির উপরেও আমার অধিকার হয়েছে, তাহলে সেই কোম্পানি সারা বছর যে লাভ করবে, প্রফিট করবে, সেই প্রফিটের একটা অংশও কিন্তু আমি আহ, পাবো। সো তার মানে আমার কাজ না করেও আমি কিন্তু প্রফিট অর্জন করতে পারতেছি। তো এরকম তার মানে আমার সোর্স অফ ইনকামটা বৃদ্ধি পাচ্ছে, যেখানে অবশ্যই সেখানে আলাদা কিন্তু ম্যানেজমেন্ট থাকছে, আলাদা ম্যানেজার থাকছে, তা আলাদা কোম্পানি আলাদাভাবে চলছে, কিন্তু তাদের সাথে আমাদের একটা রিলেশন কি, সে যা বছরে প্রফিট করবে তার একটা ইনফ্যাক্ট আমার ওনারশিপের পার্সেন্টেজ যতটুকু সেই অনুযায়ী কিন্তু আমি প্রফিট পেয়ে যাব। 2 নম্বর যে বিষয়টা বলেছে স্যার, স্পেশাল, এই প্রফিটটা কে পাবে? মাদার মানে প্যারেন্টস হ্যাঁ প্যারেন্ট কোম্পানি নাকি কোম্পানি, প্যারেন্ট সাবসিডিয়ারি? কোম্পানি প্যারেন্ট কোম্পানি পাবে। আমি যদি একটা কোম্পানির 80% কিনে নেই, তাহলে ওই কোম্পানি যা নেট ইনকাম করবে, সেই নেট ইনকামের 80% প্যারেন্ট কোম্পানিকে দিয়ে দিতে হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সেকেন্ড হচ্ছে স্পেশাল ট্যাক্স ইনসেনটিভ। তো অনেক সময় গভর্নমেন্ট থেকে এরকম সুযোগ দেয় যে যদি এই জয়েন্ট ভেঞ্চার বা মার্জার বা এই ধরনের কোম্পানিদের জন্য একটা আলাদা ট্যাক্স মওকুফের বিষয় থাকে, ট্যাক্স ইনসেনটিভ পায়, ট্যাক্স রেয়াত পায়। তো এটা একটা ইস্যু। আরেকটা হলো রেগুলেটরি রিজন। সো অনেক সময় আহ, আলাদা ইয়ে করতে কি বলে, নতুন করে আলাদা একটা কোম্পানি খুলতে গেলে অনেক বাধা বিপত্তি হতে পারে। সো নতুন কোম্পানি খোলার থেকে আমি যদি আরেকটা কোম্পানিকে কিনে ফেলতে পারি, তাহলে সেটা কিন্তু কি হবে, অনেক সহজেই সম্ভব। আমি শুধু তার শেয়ার কিনতে পারলেই হলো, তার তার উপর টাকা ইনভেস্টমেন্ট করতে পারলেই কিন্তু হয়ে গেল, আমার কিন্তু এর থেকে বেশি কিছু দরকার হচ্ছে না। কিন্তু আমি যদি ভাবি না, আমি একটা মানে আমি কেন আরেকটা কোম্পানিকে আমি ইনভেস্ট করছি, কারণ ওই কোম্পানির যে প্রোডাক্টটা ওইটার উপরে আমার নজর, বা ওই মার্কেটের উপর নজর। যে আমি কি এতদিন ছিলাম সাপ্লায়ার, কিন্তু এখন আমি চাচ্ছি আমি কাস্টমারের কাছ পর্যন্ত পৌঁছায় যাব। তখন কি করতে পারে, সাপ্লায়ার কিন্তু হোলসেলারকে কিনে নিতে পারে। হোলসেল একটা বা ট্রেডিং কোম্পানি, যেটা মার্চেন্ডাইজিং কোম্পানি যেটা বলে, যে সাপ্লায়ার কিন্তু তখন মার্চেন্ডাইজ কোম্পানিকে কিনে ফেলতে পারে। কারণ কি, মার্কেটটাকে ক্যাপচার করার জন্য, সব আমার অধিকারে যাতে আসে। তো এই কারণে নতুন ভাবে যদি আমি একটা বিজনেস ওপেন করতে চাই, সেটার রেগুলেটরি বিষয়গুলো অনেক আহ, কি হতে পারে, আহ, কঠিন হতে পারে। কিন্তু আমি যদি আরেকটা কোম্পানিকে জাস্ট কিনে ফেলি, সেটা কিন্তু বেশি আহ, আইনগত ঝামেলাটা তুলনামূলক কম থাকবে। আচ্ছা, তো এরপরে আমরা যেটা আরেকটা পয়েন্ট এখানে দেখতে পাচ্ছি,
সেটা হচ্ছে প্রোটেকশন ফ্রম লিগ্যাল লাইবিলিটি, আর একটা হচ্ছে ডিসপোজিং অফ এ পোর্শন অফ এক্সিস্টিং অপারেশন। সো ওই যে লিগ্যাল লাইবিলিটিও কমতেছে, কারণ আমি তো মূলত কোম্পানিটা তো আরেকটা কোম্পানি, সেপারেট লিগ্যাল এন্টিটি সেটা। তো লাইবিলিটি শুধু দুইজনের আলাদা থাকছে। তো একজন, প্রত্যেকটা কোম্পানি নিজস্ব লাইবিলিটি বেয়ার করবে, আমাকেই কিন্তু দুইটা লাইবিলিটি বেয়ার করতে হচ্ছে না। তো এটা একটা ইস্যু হতে পারে। আর তখন হতে পারে কি ডিসপোজিং অফ পোর্শন অফ এক্সিস্টিং অপারেশন, যে তখন আমি চাইলে, আমার যখন যেহেতু আমার ভ্যারাইটি বাড়লো, আমার যখন অনেক কি বলবো প্রোডাক্ট লাইন বাড়লো, তখন আমি কিন্তু খুঁজতে পারি যে এই আমার 10 ধরনের প্রোডাক্ট আছে, এর মধ্যে কোন প্রোডাক্টটা আমি কি করতে চাচ্ছি, ডিজলভ করে চাচ্ছি। যে আমি তো ভাবতেছিলাম যে আমি হয়তো আমি তৈরিও করছিলাম, এই যে ধরেন কি বলবো আরএফএল, প্রাণ একসাথে হয়ে গেছে, তাই না? তো আহ, এখন আরএফএল বিক্রি করে এক ধরনের প্রোডাক্ট, প্রাণেরও হাজারো প্রোডাক্ট আছে। তো ওরা যদি এখন ফিল করে যে যখন ফিল, প্রাণ যদি নিজে প্রথমে ফিল করতো যে আমি এখন একটা প্লাস্টিক প্রোডাক্ট তৈরি করতে চাই, কিন্তু ওরা কি করলো, প্লাস্টিক যদি প্রোডাক্ট তৈরিও করতো, হয়তো মার্কেটে ওইভাবে আহ, জনপ্রিয়তা পেত না। এই কারণে তারা কি করলো, তারা আরএফএল এর সাথে মার্জ করে নিল, কারণ আরএফএল ততদিনে মার্কেট কিন্তু পেয়ে গেছে। তো এই জন্য প্রাণ আর আরএফএল যখন মিলে গেল, তাহলে এখন কিন্তু আহ, এই প্যারেন্ট সাবসিডিয়ারি বা এই নিজেদের মধ্যে কিন্তু প্রফিট শেয়ারিংটা সুবিধা হচ্ছে। তো এ কারণে আপনি কি করতে পারেন, আপনি যদি সেপারেটলি কোনো আপনার এরকম ব্যবসা থেকেও থাকতো, যে আমি আসলে একটা প্লাস্টিকের আমার একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বা ফ্যাক্টরি এগুলো ছিল, তো আমি তৈরিও করছিলাম কিন্তু মার্কেটে চলে নাই, আমরা এখন সেই অপ্রয়োজনীয় প্রোডাক্ট লাইন গুলোকে ডিলিট করে দিতে পারি, কারণ আমি তো এমন একটা কোম্পানিকে কিনে ফেলেছি বা তাদের সাথে মার্চ করে ফেলেছি যে আমার এখন আর এই নিজেরা তৈরি করতে হবে না, তৈরি করবে ওরা, কিন্তু প্রফিটের ভাগিদার আমিও হব। তো এগুলো একটা সুবিধা হতে পারে। আচ্ছা, আহ তো আমরা এই এই যে ফর্মস অফ স্যার, অর্গানাইজেশন। হ্যাঁ বলেন। ডিসপোজিং বলতে কি কোনো প্রোডাক্ট লাইন বাদ দেওয়াকে হ্যাঁ, বোঝাচ্ছে? ডিজলভ করাকে বোঝাচ্ছে, হ্যাঁ, ডিসপোজ করা, ডিজলভ করা। স্যার, এটা কি তখনই করবে যখন কোনো ই থেকে প্রফিট খুব বেশি আসছে না, বা ওরকম হ্যাঁ মনে হ্যাঁ, হচ্ছে যে যে বাদ দিতে প্রোডাক্ট হবে লাইন কিছু। থেকে যেটা থাকা মানে আরো লস হচ্ছে, যে আমার ওই প্রোডাক্টের সেল হয় না, বরঞ্চ আমি তৈরি করে ফেলায় রাখছি, ইনভেন্টরি জমা পড়ে আছে, গোডাউন ভাড়া লাগতেছে, আলটিমেটলি জিনিসটা বিক্রি হচ্ছে না, এমন কোন প্রোডাক্ট লাইন শুধু শুধু আমার থাকার নিশ্চয়ই দরকার নাই। তো তখন সে বলবে যে আমি বরঞ্চ ওইটা আহ, কি করে দেই, ওই ডিসপোজ করে দেই, ডিজলভ করে দেই, বরঞ্চ আমি যদি পারি একটা ছোট কোম্পানিকে কিনে ফেলি যারা মূলত ওইটা নিয়ে ওই নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে কাজ করে, যাদের অলরেডি মার্কেট আছে বা যাদের প্রোডাক্ট কোয়ালিটি অলরেডি ভালো। তো এমন একটা কোম্পানির সাথে যদি আমি মার্চ করতে পারি, কম্বিনেশন করতে পারি, তাহলে কিন্তু সলিউশনটা সহজ হবে আরো বেশি। নিজে করতে গেলে লোকবলও আলাদা লাগবে, আহ, মানে র ম্যাটেরিয়াল নিয়ে চিন্তা, কোয়ালিটি নিয়ে চিন্তা, মার্কেটে মানুষ কিনবে কিনা চিন্তা, এইসব থেকে কিন্তু তখন আমরা একটু মুক্তি পেয়ে যাব। আচ্ছা, আহ, আমাদের এখানে যে মূল ইস্যু এই স্লাইডে, যেটা হলো বিজনেস কম্বিনেশন। সো হোয়াট ইজ বিজনেস কম্বিনেশন যদি আমরা বলি, তো বিজনেস কম্বিনেশন হচ্ছে, এটা একটু লিখতে পারেন এক লাইন, হোয়াট ইজ বিজনেস কম্বিনেশন। দেখছেন? তো जी सर। আমরা বলতে পারি a business combination occurs when two or more companies
joint under common control when two or more company joint under common control. जी सर ঠিক আছে? When two or more company joint under common control. অলরাইট, সো এটা হলো যে তার মানে কি যখন দুই বা ততোধিক কোম্পানি কি করে একটা কমন মালিকানা বা কমন কন্ট্রোলিং পাওয়ারের আন্ডারে থাকে, সেটাকে আমরা বিজনেস কম্বিনেশন বলতে পারি। তো অলরেডি টুকটাক উদাহরণ কিন্তু আমরা দিয়ে ফেলেছি যে বিজনেস কম্বিনেশনের উদাহরণ কি হতে পারে। যে এই যে রবি এয়ারটেলের কথা বলি, এটা একটা কম্বিনেশন হতে পারে, আরএফএল প্রাণ এক একটা হতে পারে। তো এসবই কিন্তু বিজনেস কম্বিনেশন, যে দুইটা কোম্পানি, দুই বা ততোধিক কোম্পানি যখন একটা কন্ট্রোলিং পাওয়ারের আন্ডারে আসে, সেটাকে বলা হচ্ছে বিজনেস কম্বিনেশন। ওকে, সো আমরা এখন এই যে বিজনেস কম্বিনেশনের কথা বলছি। তো এক ধরনের বিজনেস কম্বিনেশন বা অর্গানাইজেশনাল স্ট্রাকচার হতে পারে, এটাকে বলা হয় মার্জার। একটু আগে আমরা এই ওয়ার্ডটা বলছিলাম, মার্জার। সো হোয়াট ইজ মার্জার? সো মার্জার is a business combination in which the acquired company's assets and liabilities are combined with those of acquiring company, resulting in no additional organizational component. So এখানে মার্জারটা আবার কি ধরনের জিনিস শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। মার্জারটা হলো যখন একটা কোম্পানি কি করছে, আরেকটা কোম্পানির সকল অ্যাসেট এবং লাইবিলিটি গুলো কিনে ফেলছে। ঠিক আছে? একটা কোম্পানি আরেকটা কোম্পানির সকল অ্যাসেট এবং লাইবিলিটি গুলো যখন কিনে ফেলছে, তখন সেটাকে আমরা বলবো মার্জার। এখন এখানে কিন্তু আহ, যে বিষয়টা আসছে, এখানে কিন্তু আমরা শুধুমাত্র স্টক পারচেজ বা শেয়ার পারচেজ করার কথা বলা হচ্ছে না। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি স্যার। जी सर ওকে, তাহলে আমরা বলছিলাম মার্জার বলতে মূলত ফোকাস করা হচ্ছে যখন একটা কোম্পানি তাদের সকল একটা কোম্পানি আরেকটা কোম্পানির সকল অ্যাসেট এবং লাইবিলিটি গুলো কিনে ফেলছে। তো এই যে কম্বিনেশনের কিন্তু কয়েকটা ধরন আছে, আমরা আরো দু একটা স্লাইড পরে হয়তো আমরা দেখতে পাবো যে কয়েকটা টাইপস আছে, ফর্মস আছে। সো একটা কিন্তু আমরা প্রাথমিকভাবে দেখছিলাম প্যারেন্ট সাবসিডিয়ারি। ওই প্যারেন্ট সাবসিডিয়ারিতে কিন্তু অ্যাসেট লাইবিলিটি কেনা লাগতো না, ইনভেস্ট করতে হতো শুধুমাত্র শেয়ার। যে আমি যদি তার 50% বেশি শেয়ার কিনে নেই, তাহলেও আমার কন্ট্রোলিং পাওয়ারটা চলে আসবে। কিন্তু মার্জারের যে মার্জারের বিষয়টা হচ্ছে যে একটা কোম্পানি আরেকটা কোম্পানির যে কি করবে, সকল অ্যাসেট এবং লাইবিলিটি গুলো কিনে ফেলার মাধ্যমে এখানে সেকেন্ড কোম্পানিটার আর
অস্তিত্ব থাকবে না, সেকেন্ড কোম্পানিটা ডিসলভ হয়ে যাবে, আর মার্কেটে শুধু প্রথম কোম্পানিটা থাকবে। আমরা ওই যে টাইপস একটু পরে যেটা আছে সেখানে উদাহরণ সহ আলোচনা করব। দেন এখানে যেটা বলছে কন্ট্রোলিং ওনারশিপ, তো এটা কিন্তু আমরা একটু আগে দেখেছি। এটা হচ্ছে সেই প্যারেন্ট সাবসিডিয়ারি রিলেশনশিপের মাধ্যমে যেটা করা হয় সেটাকে বোঝানো হচ্ছে, যে একটা কোম্পানি আরেকটা কোম্পানির হয়তো 50% থেকে বেশি যখন শেয়ার কিনে নিতে পারবে, কমন স্টক যখন কিনে নিতে পারবে, সেই মেজরিটি অফ কমন স্টক কিনে নেওয়ার মাধ্যমে সে তার কন্ট্রোলিং পাওয়ারটা পেয়ে যায়। এ কারণে এটাকে বলা হয় কন্ট্রোলিং ওনারশিপ। ঠিক আছে। আর নন কন্ট্রোলিং ওনারশিপ মানে কি? আহ, এটা নন কন্ট্রোলিং ওনারশিপ মানে কিন্তু আলাদা কোনো বিজনেস না, ওইটাকেই বোঝানো হচ্ছে যে ধরেন আমি একটা কোম্পানির 80% শেয়ার কিনে ফেলেছি। তাহলে এই যে আমি 80% শেয়ার কিনে ফেলেছি, তাহলে বাকি 20% তো নিশ্চয়ই অন্য কেউ কিনেছে নাকি না? জি স্যার। তাহলে জি আমি ওই স্যার। কোম্পানির 100% শেয়ারের মধ্যে 80% শেয়ারে ইনভেস্ট করছি আমি, কিন্তু বাকি 20% তো জেনারেল পিপুল বা অন্য কেউ, অন্য অনেকে মিলেও হয়তো করতে পারে। তাহলে ওই যে 20% এর অধিকার যারা, তাকে বলা হয় নন কন্ট্রোলিং ওনারশিপ। সো একজন প্যারেন্ট হিসাবে, আমরা যখন প্যারেন্ট হিসাবে যখন একটা স্টেটমেন্ট তৈরি করব, তখন কিন্তু অবশ্য দেখাই দিতে হয় যে আমরা কতটুকু ভোগ করছি, আর নন কন্ট্রোলিং এর ওনারশিপ কতটুকু, অধিকার কতটুকু, সেটাও কিন্তু আমাদেরকে দেখিয়ে দিতে হয়, যেটা আমরা পরবর্তী চ্যাপ্টার গুলোতে অঙ্কের মাধ্যমে দেখতে পাবো। তো এখানে একটা কোশ্চেন দিয়েছে, দেখেন তো আমরা পারি কিনা। খুব সহজ। কি লেখা? এ কমন ওয়ে টু অবটেইন কর্পোরেট কন্ট্রোল ইজ, যে কন্ট্রোলিং পাওয়ার পেতে গেলে কোনটা লাগে? একটু অপশন গুলো পড়ে বলেন তো কোনটা হবে। স্যার পড়েছেন? ডি। ডি। ডি ইয়েস, হবে স্যার, ডি ডি হবে। ইজ দ্য রাইট অ্যান্সার। আপনারা যদি দেখেন এখানে মার্ক করে দিয়েছে, বাই পারচেজিং মোর দেন 50% অফ অ্যান এন্টিটিস কমন স্টক। তো সেটাকে কিন্তু আমরা কন্ট্রোল পাওয়ারটা যেটা বলতেছি সেটাকে বোঝানো হচ্ছে। আচ্ছা, তো অ্যাকুইজিশন অ্যাকাউন্টিং আমাদের এখানে মূলত বলেছে। সো অ্যাকুইজিশন অ্যাকাউন্টিং হচ্ছে আর কিছুই না, বরঞ্চ একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানিকে কিনবে, ক্রয় মূল্য নির্ধারণটা কিরকম হবে। তো ক্রয় মূল্য নির্ধারণটা কয়েকভাবে হতে পারে। সো প্রথমে যেটা করতে হয়, তাদের ওই যে বুক ভ্যালু অফ নেট অ্যাসেট কত, সেটা হিসাব করতে হয়। আবার অনেক ক্ষেত্রে, কারণ বাজার থেকে যখন আমরা জিনিস যখন কিনি, তখন সেটা কোন মূল্যে কিনি? আপনি বাজার থেকে যদি কিছু কিনে আনেন, সেটা কি মূল্যে কিনেন? বাজার মূল্য। বাজার মূল্য, বাজার মানে ফেয়ার ভ্যালু বা মার্কেট ভ্যালু নাকি? তাহলে বাজার থেকে যখন আমি কোনো কিছু কিনবো, তাহলে সেই জিনিসটার মার্কেট ভ্যালু কত সেটাও কিন্তু আমাদের জানতে হবে। তো এখানে সেটাই বলতেছে যে যখনই আমরা একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে অ্যাকুইজিশন করব, ক্রয় করব, তাহলে ওই কোম্পানির ওই দিনকার তার সকল অ্যাসেট বা লাইবিলিটির বাজার মূল্য কত, ফেয়ার ভ্যালু অফ নেট অ্যাসেট কত, সেই জিনিসটাও আমাদেরকে দেখা লাগবে। একটা তো হলো বুক ভ্যালু অফ নেট অ্যাসেট, সেটাও আমরা যেমন যাচাই করব, কিন্তু মার্কেট থেকে কিনছি, তাহলে ফেয়ার ভ্যালু অফ নেট অ্যাসেট কত, এটাও আমাদেরকে বের করতে হবে। তাহলে ফেয়ার ভ্যালু অফ নেট অ্যাসেটের সূত্রটা কি হবে? ফেয়ার ভ্যালু অফ নেট অ্যাসেট ইকুয়াল টু ফেয়ার ভ্যালু অফ অ্যাসেট মাইনাস ফেয়ার ভ্যালু অফ লাইবিলিটি। লিখে নিতে পারেন, fair value of net asset equal to fair value of net asset equal to fair value of asset minus fair value of liability। ঠিক আছে। স্যার। আচ্ছা, আপনাদেরকে এখন 11:30টায় ক্লাস আছে? জি না স্যার। না স্যার, ক্লাস না নেই। স্যার। ওকে, ঠিক আছে, আমরা আজকে না হলে এই পর্যন্তই রাখি। হ্যাঁ। ওকে স্যার। হ্যাঁ, তো
তো প্রথম দিন যেহেতু আমরা এই পর্যন্তই রাখলাম। তো আমাদের এই টপিক গুলো একটু ভালো করে আমরা গো থ্রু করব। আমাদের বইটাও যেহেতু দেওয়া আছে, বইটাও আমরা একটু ভালো করে দেখবো যে বইয়ের কোথায় কোথায় এই বিষয়গুলো আলোচনা হয়েছে। ঠিক আছে।